নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। রেখাপাত্র বসিরহাটের প্রার্থী, গরিবের থেকেও গরিব একটি পরিবার থেকে উঠে আসা একজন প্রার্থী। সেই রেখাপাত্র এদিন হাসানাবাদ থেকে ট্রেনে প্রচার করলেন, কম্পার্টমেন্টগুলোতে উঠে গেলেন, মানুষকে নমস্কার করলেন, প্রীতি নমস্কার পেলেন এবং বিভিন্ন মহিলাদের কাছে টেনে নিলেন এবং একটির পর একটি কম্পার্টমেন্ট বদল করতে শুরু করলেন। ঢাকের তালে তালে হাসানাবাদ স্টেশন আজকে বসিরহাটের প্রার্থীকে স্বাগত জানালো। আমি সেই দৃশ্যটা দিয়ে আজকের এই প্রতিবেদনটা শুরু করলাম, কিন্তু আমাদের মূল আলোচনার বিষয়ে অন্যত্র। আমি খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আজকে আপনাদের কাছে এলাম। দেখুন, রেখাপাত্রর বিষয় আশয় নিয়ে আনন্দবাজার, যে আনন্দবাজারও এখন রেখাপাত্রর পেছনে লাগা স্টার্ট করেছে, কেন করেছে আমি সেটাতে পরেই আসছি। তার সম্পত্তির পরিমাণটা কি লিখেছে রেখাপাত্রর একটু আপনাদের কাছে পড়ে শোনাই। যেখানে রেখাপাত্রর হাতে নগদ হচ্ছে ৩,০০০ টাকা, 3,000 রুপিস, ৩,০০০ টাকা। আপনি স্ক্রিনশটটা আমি আপনাদের দেখাচ্ছি। ৩,০০০ টাকা রেখাপাত্রর হাতে নগদ। স্বামীর হাতে আছে ৩,০০০ টাকা, নিজের হাতে ৩,০০০, স্বামীর হাতে ৩,০০০ টাকা। অস্থাবর সম্পত্তি বলতে রেখার 10,764 টাকা। রেখার অস্থাবর সম্পত্তি হচ্ছে 10,764 টাকা। আর স্বামীর হাতে আছে, স্বামীর হচ্ছে 4,692 টাকা, 4,692 টাকা। আর নির্ভরশীল, মানে যাদের ওপর নির্ভরশীল সেরকম মানুষের হাতে আছে 9,591 টাকা। স্থাবর সম্পত্তি বা ঋণ নেই, স্থাবর সম্পত্তি বা ঋণ নেই। এবং সর্বমোট আমি সংখ্যাটা হিসেব করছিলাম, তার সর্বমোট পরিমাণ হচ্ছে 25,053 টাকা। হাতে নগদ এবং অস্থাবর সম্পত্তি মিলে 25,053 টাকার মালিক একটি পরিবার লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। এখন ঠিক তার তলায় আমি দেখছিলাম সায়নী ঘোষ, নামটা উচ্চারণ করতেও খারাপ লাগে। যাদবপুরের দুর্ভাগ্য যে এরকম একজন প্রার্থীকে কয়লা ভাইপো সেখানে দিয়েছেন। কিন্তু প্রশ্নটা হলো, তার কয়েক কোটি টাকার প্রপার্টি, তার যে সম্পত্তি, আমি সেটা পড়ে শোনাচ্ছি না, একটু দু একটা তথ্য উল্লেখ করে দিই। সায়নী ঘোষের প্রপার্টি দেখছি হাতে নগদ 34,500 টাকা, 34,500 টাকা। অস্থাবর সম্পত্তি 29 লক্ষ, স্থাবর সম্পত্তি 62,64,000, ঋণ 59 লক্ষ, মানে যার পরিমাণ সব মিলিয়ে কোটির মধ্যে। আর এই রেখাপাত্রকে আক্রমণ করছেন যে যুবকটি, সেই ফেরেববাজ যুবকটি, কয়লা যুবক, যাকে কয়লা ভাইপো বলি, তিনি এদিন নমিনেশন জমা দিতে গিয়ে আবার এক হাত রেখাপাত্রকে নিলেন। আমার খালি মনে হচ্ছে যে রেখাপাত্রকে এত ভয় পাচ্ছেন কেন? শুধু কি বসিরহাটের জন্য? বসিরহাটে তো প্রচুর সংখ্যালঘু ভোট। গতবার তো 3.5 লাখ ভোটের মার্জিনে বসিরহাট থেকে ওই নুসরাত জাহান জিতেছিলেন। তো সেই বসিরহাটে একজন প্রান্তিক, গরিবের থেকেও গরিব পরিবার থেকে উঠে আসা, একজন মহিলা, যার টোটাল সর্বমোট সম্পত্তির পরিমাণ নগদ এবং অস্থাবর সম্পত্তি মিলে 25,053 টাকা, সেই ভদ্রমহিলাকে এইভাবে আক্রমণ করা কেন? আসলে আক্রমণ করার পিছনে কারণটা হচ্ছে অন্য। বিরোধী তরফ থেকে, বিজেপির তরফ থেকে রেখাপাত্রকে প্রার্থী হিসেবে আসরে নামিয়ে বিজেপি যে মেসেজটাই বাংলায় দিয়েছেন, যে এই মানুষগুলোর জন্যই বাংলার চিন্তা করা উচিত। আমি যে কথাটা বারবার বলি, আমি আরেকবার একটু ঝালিয়ে নিই আপনাদের কাছে, একটু ভালো করে খেয়াল করে দেখুন। আমি তার আগে বলে নিই আপনাদের, ওই রেখাপাত্রর হাসানাবাদ স্টেশনের ওই ভিডিওটা সম্পূর্ণটা দেখাতে পারি, আমি পুরো ভিডিওটা এই প্রতিবেদনের শেষে দেখাবো। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের প্রার্থী কারা? সায়নী ঘোষ। পছন্দের প্রার্থী কে? রচনা বন্দ্যোপাধ্যায়। পছন্দের প্রার্থী কি? শতাব্দী রায়। পছন্দের প্রার্থী কি? জুই মালিয়া। এই যে পছন্দের প্রার্থী কি? দেব। ফিল্ম ফ্র্যাটার্নিটির লোক, যাদের আলো আছে, ক্যামেরা আছে, দর্শক আছে, নিজস্ব একটা অডিয়েন্স আছে, সেই মানুষগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করতে ভালোবাসে। আগে সন্ধ্যা রায় ছিল, মুনমুন সেন ছিল, তাপস পাল ছিল, অবন্তি, মানে এনলেস, নুসরাত ছিল, মিমি ছিল। এরা এদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করতে ভালোবাসে। বিকল্প হিসেবে চন্দনা বাউরি, বিকল্প হিসেবে এই রেখাপাত্র, এদের বিজেপি ফিল্ড করাতে অসুবিধে শুধু তৃণমূল কংগ্রেসের হয়নি। এখানে একটু ভালো করে পয়েন্ট আউট করুন, অসুবিধা কিন্তু বাংলার এক শ্রেণীর মিডিয়ারও হয়েছে। তার কারণ, গ্রামের প্রান্তিক গরিবের থেকে গরিব মানুষরা যদি শক্তিশালী হয়, গরিব মানুষকে যদি 500 টাকা 1000 টাকা দিয়ে
কিনে না নেওয়া যায়, তারা যদি প্রতিবাদী ভূমিকা পালন করেন, সেই মহিলারা যদি শক্তিশালী হয় রাজনীতিতে, তাহলে অসুবিধে শুধু ওই তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয়, অসুবিধে কিন্তু বাংলার এক শ্রেণীর মিডিয়ারও। যার জন্য কি নির্লজ্জের মতো আপনি একটু ভালো করে খেয়াল করে দেখুন, আমরা যেটা নিয়ে বারবার করে আপনাদের কাছে আসছি, কথা বলছি, সেটা হচ্ছে রেখা পাত্রর পেছনে ক্রমাগত লাগা হচ্ছে। কেন লাগা হচ্ছে? তার কারণটা বেসিক্যালি রেখা পাত্র তার স্বাধীন কথাবার্তা যখন তিনি বিজেপিতে জয়েন করেননি, তিনি তার কথা বলেছিলেন, কারা রাষ্ট্রপতির কাছে গেছেন, আমি সে ভিডিও আপনাদের দেখিয়েছি। আমরাই তো আন্দোলনের মুখ ছিলাম, আমরা তো যেতে পারলাম না, একটা মানুষের যন্ত্রণার কথা তিনি বলেছেন। সেইটাকে নিয়ে সারাদিন রগড়ে যাচ্ছে দেখুন এবিপি আনন্দ, সারাদিন স্টিং অপারেশন, ভিডিও, ভাইরাল ভিডিও, খবর নেই, সংবাদ নেই। হ্যাঁ, যেসব প্রার্থীরা বাজারে আসরে নেমেছেন তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো আলোচনা নেই, কোনো টকশো নেই যেখানে দাঁড়িয়ে 5 বছর ধরে এক একজন প্রার্থী যারা লোকসভায় নির্বাচনে দাঁড়িয়েছেন, তিনি তৃণমূল হতে পারেন, তিনি বিজেপি হতে পারেন, তার পারফরমেন্স নিয়ে কোনো পর্যালোচনা নেই। একটু ভালো করে খেয়াল করে দেখুন, দেব যে 12% অ্যাটেন্ডেন্স লোকসভায় দিয়েছে, এবং তার দেব ঘাটালের জন্য কি করেছে, ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে কি করেছে, এগুলো নিয়ে কোনো পর্যালোচনা নেই। রেখা পাত্রর ভাইরাল ভিডিও সকাল থেকে রাত পর্যন্ত চালিয়ে যাচ্ছে। এর পেছনের একটা অঙ্ক আছে দেখুন। রেখা পাত্ররা শক্তিশালী হলে মমতা বন্দ্যোপাধ্যায় যে হাওয়াই চটি, টালির বাড়ি, সাদা শাড়ি ভাঙিয়ে নবান্নের 14 তলায় উঠে বসছেন, তাঁর রাজনীতিটা এক্সপোজড হয়ে যাবে। এইখানে হচ্ছে খুব ইন্টারেস্টিং। আমি রেখা পাত্রর বডি ল্যাঙ্গুয়েজগুলো দেখছিলাম, চলাফেরা দেখছিলাম, মহিলাদের দেখলেই কাছে টেনে নিচ্ছেন, হাসি মুখে কথা বলছেন, সংবাদ মাধ্যমকে ফেস করছেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছেন। সেই ভদ্রমহিলার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আবার সন্দেশখালী থানাকে নামিয়েছে। কতটা নির্লজ্জ বলুন। কোনো একটা ভাইরাল ভিডিওর প্রেক্ষিতে সে রেখা পাত্রর বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে। আমি বলছি, মানে একটু ভালো করে খেয়াল করে দেখুন, যে সন্দেশখালী থানা দিনের পর দিন মহিলাদের ওপর অত্যাচার নির্যাতনের পরও শেখ শাহজাহানদের প্রোটেকশন দিয়েছেন। আলাঘরে যখন রাত 2টোয় পিঠে করার জন্য মহিলাদের নিয়ে যাওয়া হতো, এই সন্দেশখালী থানা বাইরে পুলিশ দাঁড়িয়ে থাকতো, তাদের প্রোটেকশন দিত। এই সন্দেশখালী থানা যেসব মহিলারা নিজের পুত্রবধূদের রাজ্যের বাইরে রেখে আসতে বাধ্য হতো, তাদের কোনো দিন প্রোটেকশন দেয়নি। এই সন্দেশখালী থানা ইডি যেদিনকে মার খেলো, সেদিনকে সন্দেশখালী থানা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে বছরের পর বছর। এই সন্দেশখালী থানাকে দোষর করা হয়েছে, সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটি, সমস্ত নোংরা অ্যাক্টিভিটি দোষর করা হয়েছে সেই সন্দেশখালী থানাকে দিয়ে। এদিন এফআইআর করা হলো জনৈকা মাম্পি দাস এবং এই রেখা পাত্রর বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় পেছন থেকে আবার খেলা শুরু করে দিচ্ছেন, ওই রাজীব কুমারের পুলিশ কিন্তু আবার খেলতে শুরু করে দিয়েছেন। ভাবতে হবে বাঙালিকে। আমি বারবার বলছি, আমি কেন বলছি এই কথাটা, রেখা পাত্রকে নিয়ে বারবার প্রত্যেক দিন প্রতি মিনিটে ফিরে আসি। আসলে সি ইজ এ সিম্বল। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্যা হয়ে যাচ্ছেন। সি ইজ এ সিম্বল অফ হোপ। গরিব মানুষ যাদের অত্যাচারিত করা হয়েছে, গরিব মানুষ যাদের চাকরি লুট হয়েছে, গরিব মানুষ যাদের চাল লুট হয়েছে, গরিব মানুষ যাদের রেশন লুট হয়েছে, গরিব মানুষ যাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের প্রকল্পের সমস্ত অর্থ লুট হয়েছে, সেই গরিব মানুষের প্রতিনিধিরা যদি আস্তে 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 গিয়ে লোকসভার অন্দরে প্রবেশ করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধে। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন। আমি এই অ্যানালিসিসগুলো বারবার করছি কেন জানেন তো, আপনাদের বোঝানোর জন্য। বিশেষ করে বসিরহাটের মানুষ একটু ভালো করে খেয়াল করুন। হাজী নুরুল ইসলাম অত্যন্ত একটা সাম্প্রদায়িক ক্যারেক্টার, যার জন্য দাঙ্গা লেগেছিল 2010-এ, এবং যার জন্য তিনি 2014 সালে নমিনেশন না দিয়ে তাকে বিধানসভায় টিকিট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হাজী নুরুল ইসলামকে নামানো হয়েছে ওই সমস্ত ধর্মীয় মেরুকরণ করে সংখ্যালঘু ভোটটাকে নিয়ে গিয়ে হাজী নুরুলে ফেলা। কেউ প্রশ্ন করবে না, কেউ প্রশ্ন করবে না। কোনো ইলেকট্রনিক্স মিডিয়া এগুলো নিয়ে কোনো চর্চা করবে না, কোনো প্রশ্ন করবে না। মহুয়া মৈত্র, যিনি শুধু টাকার বিনিময়ে, লিপস্টিকের বিনিময়ে, এটা ওটা পাওনার বিনিময়ে এন্টায়ার লোকসভার প্রশ্নগুলোকে পর্যন্ত বেছে দিয়েছেন, সেটা নিয়ে কোনো চর্চা দেখছেন? মহুয়া মৈত্রকে নিয়ে হাতে সিগারেট, মদের, হুইস্কির পেগ হাতে নিয়ে যে ভদ্রমহিলা বাংলার রাজনীতির মানটাকে কলুষিত করেছেন, তার পেছনে মিডিয়া নেই। মিডিয়া হচ্ছে রেখা পাত্রর পেছনে। কি বলবেন বলুন তো? দিনের পর দিন সংসদে গিয়ে সময় নষ্ট করেছেন শতাব্দী রায়, তাকে নিয়ে কেউ কোনো প্রশ্ন করছেন? ভালো করে ভেবে দেখুন। নুসরাত জাহানকে নিয়ে কোনো ইলেকট্রনিক্স মিডিয়া প্রশ্ন করেছে? এটা ছেড়ে দিন, গত 5 বছর ধরে নুসরাত জাহান বসিরহাটের দিকে ফিরে তাকাননি। সেখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ছিলেন না, ইলেকট্রনিক্স মাধ্যমের প্রতিনিধিরা ছিলেন না। কেউ কোনো দিন দেখেছেন? কোনো দিন আপনারা যারা আমাদের বাংলা মনে দর্শক, একটু ভালো করে ভাবুন। আপনাদের প্রশ্নের জায়গাগুলোতে আমি অ্যাড্রেস করার চেষ্টা করছি। কোনো দিন দেখেছেন ইলেকট্রনিক্স মাধ্যম
নুসরাত জাহানকে নিয়ে শো করেছে, তাকে তো দেখা যাচ্ছে না, তাকে তো পাওয়া যাচ্ছে না। কবে নুসরাত জাহানকে নিয়ে শো করা হয়েছে? যখন তার বিয়ে ঘটিত একটি অনুষ্ঠানকে নিয়ে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা সেই নিয়ে অনুষ্ঠান আমরা দেখেছি। আপনি বলুন তো নুসরাত জাহানকে নিয়ে কবে আপনারা দেখেছেন? যখন সেই কোনো একটা নির্দিষ্ট প্রমোটার কুলের সঙ্গে তার ইনভলভমেন্ট সম্ভবত, সেটা নিয়ে একটা কিছুদিন একটু হইচই হয়েছিল। কিন্তু নুসরাত জাহান বসিরহাটের গরিব মানুষকে, 14 লক্ষ যে ভোটার আছে সেই মানুষকে কিভাবে বঞ্চিত করেছেন, দিনের পর দিন তে উপেক্ষা করেছেন, অবজ্ঞা করেছেন। এন্টায়ার পার্লামেন্টে মাত্র 30% অ্যাটেন্ডেন্স দিয়েছেন। কেউ প্রশ্ন করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বসিরহাটের মানুষের সেন্টিমেন্ট নিয়ে আপনি খেলেছেন। আজকে যান না, নুসরাত জাহানকে দিয়ে প্রচার করেন না, কেন করাচ্ছেন না? কেন নুসরাত জাহানকে প্রচারে আনছেন না? সমস্ত সেলিব্রিটি তো বাজারে নামাচ্ছেন, নুসরাত জাহানকে দিয়ে বসিরহাটের অলিতে গলিতে প্রচারটা করান তো। ক্ষমতা আছে? করাবেন না। মিমি চক্রবর্তীকে দিয়ে যাদবপুরে গলিতে গলিতে প্রচার করবেন? ক্ষমতা আছে? করাবেন না। এটা নিয়ে কোনো ইলেকট্রনিক্স মাধ্যম কথা বলছে না কেন? সংবাদ মাধ্যম কথা বলছে না কেন? যে রাষ্ট্র ব্যবস্থা 9 কোটি টাকা একজন সাংসদের পেছনে খরচা করে, সেই রাষ্ট্র ব্যবস্থা 9 কোটি টাকা খরচা করে নষ্ট করার পুরো ব্যাপারটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে, তারা নমিনেশন দিয়েছিল। আচ্ছা, তাঁদের কার্পেটের তলায় লুকিয়ে ফেলেছেন আর মিডিয়া সেই নিয়ে কোনো কথা বলছেন। মিডিয়া এখন রেখাপাত্রর পেছনে লেগেছেন। গ্রামের প্রত্যন্ত গরিব মানুষ, আমি আজকে আমার ক্যামেরাম্যানকে বলবো যে সেই ছবিটা দেখাতে, মানে রেখাপাত্রর বাড়ির ছবিটা আপনারা দেখুন। এই পরিবার থেকে উঠে আসা একজন মহিলার পেছনে লেগেছে ফেরেববাজ ভাইপো, আর তার দোসর হয়েছে মিডিয়া। এবং আমি আপনাদের বলছি, আজকে দায়িত্ব নিয়ে বলছি, গতকাল আজকে সকালবেলা বাংলা বার্তায় আমরা এটা নিয়ে একটা স্পেশাল এপিসোড করেছিলাম, আপনারা শুনেছেন, পাল্টি খাওয়ার আনন্দ নিয়ে করেছিলাম। খুব প্রখ্যাত একজন ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক আমাকে ফোন করেছিলেন, করে বলেন, সন্ময় আপনি যেটা করেছেন ঠিকই করেছেন, এটা মনের যন্ত্রণা, আমরা ইলেকট্রনিক্স মিডিয়াতে কাজ করি কিন্তু কিছু বলতে পারি না, তো আপনি যা করেছেন ঠিক করেছেন। যে এইভাবে একজন প্রান্তিক গরিবের থেকেও গরিব মহিলার পেছনে আদা জল খেয়ে লাগার পেছনে একটা ইকোনমি আছে। ইকোনমিটা হচ্ছে ডিল ফাইনাল হয়েছে নবান্ন 14 তলার সঙ্গে নির্দিষ্ট কয়েকটি ইলেকট্রনিক্স মাধ্যম, আমরা খোঁজ করছি সেগুলো নিয়ে, আমরা সে নিয়ে স্পেশাল স্টোরি করব। ডিল ফাইনাল হয়েছে, ধরুন 150 কোটি টাকা নবান্নর থেকে পায় তথ্য সংস্কৃতি দপ্তর থেকে, সেটা পাচ্ছে না। ঠিক আছে, এই ইলেকশন চলে গেলে 50 কোটি টাকা আমরা পেমেন্ট মিটিয়ে দেবো। এই ধরনের ডিল হয়, ব্যক্তিগত ডিলের কথা আমি বলছি, বলছে প্রাতিষ্ঠানিক ডিল। এই প্রাতিষ্ঠানিক ডিল করে করে ইলেকট্রনিক্স মাধ্যমগুলোকে কিনে নিচ্ছে। যে বলতো ভাইরাল ভিডিও করে সারা দিন, সকাল দুপুর বিকেল রাত সমস্ত কিছু করে দেওয়া হচ্ছে। আমি বারবার এটার প্রশ্ন করছি যে সে ভাইরাল ভিডিওতে আছেটা কি? একজন রেখাপাত্র, তিনি রাজনীতিতে নামেননি, তার আগে তিনি কিছু সংশয় প্রকাশ করেছেন, সেই সংশয়টাকে নিয়ে ভাইরাল ভিডিও সঞ্চালিকারা। আমি গতকাল লিখেছিলাম যে এবার এবিপি আনন্দ দফতরে একটা ডিকশনারি পাঠাবো, যেখানে বিস্ফোরক শব্দটার মানে এবিপি আনন্দকে দেখে নিতে বলবো। তারপর থেকে দেখছি সে বিস্ফোরক শব্দটার এবিপি আনন্দ ব্যবহার করছে না, অর্থাৎ এটাকে বিস্ফোরক বলে চালানোর চেষ্টা করেছেন। কেন করেছে? তার কারণ রেখাপাত্রর যা সম্পত্তি, এবিপি আনন্দের একজন সুইপারের, তার পরিবারেরও বোধহয় তার 100 গুণ বেশি প্রপার্টি আছে। ফলে সেই প্রান্তিক মানুষকে মেনে নিতে বড় কষ্ট হচ্ছে যে ইলেকট্রনিক্স মিডিয়া রেখাপাত্রর পেছনে লেগেছেন। আমি বলছি বাংলার মানুষকে ভাবতে হবে। আমি আজকে খুব ইমোশনাল হয়ে কথাগুলো বলছি, খুব কষ্ট লাগছে, খুব যন্ত্রণা লাগছে। যে বলুন তো, আমি বলছি, এটা অন্যভাবে নেবেন না, একজন ভিক্ষে করে যিনি সংসার চালান, তাঁরও বোধহয় 3000 টাকার বেশি হাতে নগদ থাকে, আর এই ভদ্রমহিলার আছে 3000 টাকা। এর বিরুদ্ধে যখন ভাইরাল ভিডিও নিয়ে নোংরামি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ ইউজুয়াল নোংরামি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লাসটাই নোংরা, এদের ক্লাসটাই, পলিটিক্সের ক্লাসটাই এদের নোংরা, তার জন্য তারা এই ধরনের কথাবার্তা বলেন। আমি অবাক হই না। কিন্তু ইলেকট্রনিক্স মাধ্যম অনেক তো দায়িত্বশীল সংবাদ মাধ্যম, ওটা বুঝতে পারছেন না কী কারণে রেখাপাত্র পেছনে লাগা হচ্ছে। এখানে কিন্তু সেই প্রশ্নটা এসে যে, আমি প্রশ্নটা বলতে গেলে, গরিব মানুষের পেছনে বড় লোকের লাগা, তাই না? হ্যাঁ, কোটি কোটি টাকা বিত্তবান, কয়েক লক্ষ কোটি টাকার মালিক যারা, বাড়িতে এসকালেটার আছে, যিনি 300 সিকিউরিটি পরিবৃত হয়ে থাকেন, তিনি রেখাপাত্রের সমালোচনা করছেন। আপনি ভাবুন, আমি বাংলার মানুষকে ভাবার জন্য বলছি, সব শেষ করে দিচ্ছেন এই ভদ্রমহিলা এবং তার পরিবার, যেভাবে যে পথে নিয়ে চলে যাচ্ছেন, সঙ্গে মিডিয়াটাকে দোষও করেছে। বুদ্ধিজীবীরা তো ঘুমিয়ে পড়েছে, তাদের এখন আর ঘুম ভাঙা টাঙা যায়। আবার কিছু মাঝে মাঝে নো ভোট টু বিজেপি ক্যাম্পেনে নামে। নো ভোট টু তৃণমূল ক্যাম্পেনটা নামা তো দরকার ছিল এই সময় দাঁড়িয়ে। আজকে দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে কত ঘটনা ঘটে যাচ্ছে, কত কথা বলবো। জাস্টিস অমৃতা সিনহার স্বামীর পেছনে লেগেছিলেন, সেই মামলাটাকেই পুরোটা ডিসকার্ড করে দিলেন সুপ্রিম কোর্ট।
সংবাদ মাধ্যমে এটা নিয়ে স্টোরি করতে দেখছেন না। আনন্দবাজার এবিপি সম্ভবত পোর্টালে দেখছিলাম, স্টোরিটা করেও আবার আড়ালে করে দিয়েছেন। কেন করেছেন, কিসের জন্য করেছেন, সেই স্ক্রিনশটটা আমার কাছে আছে, আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন, স্টোরিটা করেছেন অমৃতা সেনের ব্যাপারে, করেই আবার সেটাকে ঢাকা চাপা দিয়ে দিয়েছে। দিদি চটে যাবেন, তাহলে বিজ্ঞাপনের ওই বকেয়ার টাকাগুলো কোথায় মিটবে না, তাই না? কি ইন্টারেস্টিং না? আপনি ভাবুন তো কোন স্তরে নেমেছেন। জাস্টিস অমৃতা সিনহার পেছনে লেগেছিলেন, আজকে সেই জাস্টিস অমৃতা সিনহার পেছনের ব্যাপারটা মানে তার স্বামীর পেছনে লাগা হয়েছিল। জাস্টিস অমৃতা সিনহাকে স্ক্রুটাই দিতে গিয়েছিলেন, ভাইপো হলো না, শেষ পর্যন্ত আদালতে সেটা ডিসকার্ডেড হয়ে যায়, সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে পড়েছে রাজ্য সরকার। এক, দ্বিতীয়ত হচ্ছে প্রায় 4000 চাকরি প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে গিয়ে চাকরি খেয়ে নিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবেন, চাকরি খেয়েও সুপ্রিম কোর্ট নাকি বিজেপি কিনে নিয়েছে সুপ্রিম কোর্ট? প্রাথমিক শিক্ষা পর্ষদ গিয়ে চাকরিটা যাতে না হয় তার ব্যবস্থা করছেন। এগুলো নিয়ে পরবর্তীতে প্রতিবেদন করবো। আমি বলছি, বাংলার মানুষ সামনে লোকসভা নির্বাচনের 4র্থ দফা নির্বাচন হবে, চেষ্টা করুন একটি ভোটও যাতে তৃণমূল কংগ্রেসকে না পায়। আপনাদের বলছি, আপনাদের ভাবনার জন্য অনেক তথ্য নিয়ে বারবার আসি। তৃণমূল কংগ্রেসকে একটি ভোট দেওয়া মানে ঘন্টায় ঘন্টায় তোলাবাজ আর চোর এই বাংলায় বৃদ্ধি হবে, মাথায় রাখবেন। তৃণমূল কংগ্রেসকে একটা ভোট দেওয়া মানে বিদ্যুতের দাম ইতিমধ্যেই আকাশ ছয়, সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি, বিদ্যুতের দাম আরও বাড়বে। তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানে তেলের দাম আরও বাড়বে। তৃণমূল কংগ্রেসকে একটা ভোট দেওয়া মানে কোনো দিন রাজস্থানের বিজেপি সরকার ক্ষমতায় এসে 450 টাকা গ্যাস দিয়েছে, কোনো দিন সেটা আর পাবেন না। তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানে সিভিক ভলেন্টিয়ার আর পার্মানেন্ট হবেন না, কোনো কন্ট্রাকচুয়াল কর্মী আর পার্মানেন্ট হবেন না। এই তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানে আপনার ছেলে শিক্ষিত হয়েও প্রতারিত হবেন, বেকার হবেন, কোনো সরকারি চাকরির দরজা আপনার জন্য খোলা থাকবে না। ভাববেন, আমি এই তথ্যগুলো বারবার করে বলি আর রেখাপাত্র দিকে তাকিয়ে ভাবি যে এই প্রান্তিক মহিলা আজ কি অসহ যন্ত্রণা সহ্য করছে বলুন তো। ফেরেববাজ, কয়লা ভাইপো, গরু, কয়লা, বালি, পাথর, সোনা, মাটি, গাছ, যেখানে পেরেছেন হাত বাড়িয়েছেন, কোটি কোটি টাকা লুট করেছেন, চাকরি চুরিতে টাকা লুট করেছেন, 7.5 কোটি টাকা তার অ্যাটাচমেন্ট হয়ে গেছে প্রপার্টির। সেই কয়লা ভাইপো রেখাপাত্রের বিরুদ্ধে কথা বলছেন, আর তার দোষর হচ্ছেন কিছু ইলেকট্রনিক্স মাধ্যম। আপনারা যারা বাংলার মনের দর্শক, আমি আপনাদের বলছি, যে মিডিয়া, মনে রাখবেন, যে মিডিয়া এই ভাইরাল ভিডিও নিয়ে হাইপ তোলার চেষ্টা করছেন, ভাইপোকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছেন, সেই মিডিয়া কিন্তু 4 জুনের পর আমরা খুঁজবো তাদের মুখটা কোথায় যায়। এই রেখাপাত্রের প্রতি অসম্মানটা বাংলার সমস্ত লক্ষ লক্ষ মানুষ আপনারা নিজেদের গায়ে মেখে নিন, মনে করুন যে আপনারা অসম্মানিত হচ্ছেন। এটা তো আমাদেরই প্রতিনিধি। যারা বিত্তবান, যারা মধ্যবিত্ত, যারা উচ্চ মধ্যবিত্ত, যারা গরিব, যারা গরিবের থেকে গরিব, সবার প্রতিনিধি কিন্তু রেখাপাত্র। সহজ সরল অনাড়ম্বর জীবনযাত্রার মধ্য দিয়ে উঠে আসা একজন প্রান্তিক জনপদ থেকে একজন মহিলাকে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছেন, যার হাতে নগদ 3000 টাকা, তার পেছনেও লেগেছেন ধর্মের সইবেত। আমি শুধু এই কয়লা ভাইপো তার পিসিকে বলছি না, বলছি মিডিয়া, সেই সব সাংবাদিক বন্ধুরা সতর্ক হন, আপনাদের চিহ্নিত করে রাখছি। আপনারা যারা যারা এই অকম্যটি করছেন, প্রত্যেক দিন দুপুর, বিকেল, সকাল, প্রত্যেক দিন শুধু রেখাপাত্র সম্বন্ধে চেষ্টা করছেন কুৎসিত প্রচার ছড়িয়ে জনমনকে বিভ্রান্ত করার জন্য, সতর্ক হন। রেখাপাত্র জিতবেন না হারবেন পরের কথা, কিন্তু বাংলার সংবাদ মাধ্যম কিন্তু ইজ বিং এক্সপোজড। আজকে চলুন, কথা বাড়াবো না, সেই রেখাপাত্র কীভাবে হাসানাবাদের ট্রেনে প্রচার করছেন সেই দৃশ্যটা দেখুন আর ভাবুন, কাকে অপমান করছেন কয়লা ভাইপো, কাকে অসম্মান করছেন বাংলার তথাকথিত এক শ্রেণীর ইলেকট্রনিক্স মিডিয়া। পরিমাণে ছাড়া আজকের এই বসিরহাট বিধানসভা আজকে ঘরের মেয়েকেই চান, ওনারা ঘরের মেয়েকেই চান। দেখুন, আমিও সন্দেশখালীর একটা মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে, আমি জানি যে কষ্ট দুঃখ কী হয়। আজকে এই হাসনাবাদেই প্রচারে আছি, হাসনাবাদ স্টেশনের পাশ থেকেই যাচ্ছি। আজকে এই স্টেশনটা এই অবধি সামনে আছে রেল স্টেশন। আমি চাই এই রেল স্টেশনটা আমাদের সুন্দরবন অবধি পৌঁছাক এবং নদীবাঁধের কাজ হোক, নদীতে এবার আমাদের যে নদীতে নৌকা চলাচল হয় সেটা ব্রিজও হোক এবং একটা সুন্দরবন অঞ্চলে একটা এমস হোক, কারণ আমাদের সুন্দরবন অঞ্চলে ভালো
ভালো হসপিটাল নেই, ভালো সরকারি পরিষেবা নেই। আইডিয়া আছে আমাদের কাজ করতে দেবেন তো, সামনে ঢুকলে হবে, আপনিও নেবেন আমিও নেব। দিদিভাইদের বাড়ি সবগুলো আমি বলে দিয়েছি, যত দিদিভাইদের সাথে আলাপ বাড়িতে যাবো, হ্যাঁ নিয়ে যাবো তাহলে কি দেখুন আজকে ট্রেনে উঠে প্রচার করেছি, সেটা কারণ হলো একদিন এই হাসনাবাদ স্টেশন থেকেই আমরা শিয়ালদা অবধি পৌঁছেছি, শিয়ালদা থেকে হাওড়া অবধি পৌঁছেছি, সেখান থেকে তামিলনাড়ু অবধি। এরকমই কিছু কিছু মানুষ আছে এখানে, হয়তো কিছু কিছু অভাবী মানুষ আছে, তারা আজকে হয়তো এই প্রচারে হয়তো আমি তাদের সাথে আলাপ করতে পারলাম, তারাও হয়তো আমার মতন বাইরে যাচ্ছে, সেইভাবে আমি তাদের কাছে গেলাম, তাদের থেকে আশীর্বাদ নিলাম এবং তারাও একইভাবে সাড়া দিচ্ছে। তারা আমার পাশে আছে, ঘরের বোনের পাশে আছে, ঘরের মেয়ের পাশে আছেন।